হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি আবার চলে এসেছি অ্যাকাউন্টেন্সি নিয়ে, অ্যাকাউন্টেন্সি পার্ট 2। তো অ্যাকাউন্টেন্সি আমরা আগের দিন বেসিক কনসেপ্ট পড়েছি, হোয়াট ইজ অ্যাকাউন্টেন্সি, অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মিনিং, অ্যাকাউন্টিং সাইকেল, the characteristics of accounting. So today we are going to talk about some other basic concepts which are there in accountancy. কারণ হচ্ছে বেসিক কনসেপ্টগুলোই যদি আমরা না জানি ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু ফার্দার আমাদের মুভ অন করে কোনো লাভ নেই। কারণ অ্যাকাউন্টস করতে গেলে কিন্তু আমাদের তখন বিগ ট্রাভেল আসবে। তো আমাদের বেসিক আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, দেন উই ক্যান মুভ অন টু নেক্সট চ্যাপ্টার অর উই ক্যান মুভ অন টু সাম। আদারওয়াইজ দিস ইজ not going to be fruitful for the students for directly going to the sum, কারণ কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিলে দেন সামে মুভ অন করা যাবে। তো আজকে আমরা যেটা প্রথম পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ বিজনেস ট্রানজাকশান। বিজনেস ট্রানজাকশান মানে কি? বিজনেস ট্রানজাকশান আর দোজ ট্রানজাকশান or economic event where two parties entered into a contract involving transfer or exchange of goods or services। মানে হচ্ছে যেখানে ফিনান্সিয়াল ট্রানজাকশানই করা হয়, মানে ক্যাশেই ট্রানজাকশান করা হয়। ফিনান্সিয়াল ট্রানজাকশান মানে দ্য ট্রানজাকশান উইচ আর ইন টার্মস অফ ইন মনিটারি টার্মস। তো এখানে ফিনান্সিয়াল ট্রানজাকশানই করা হয় যেখানে দুটো পার্টি একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার ইনভলভ থাকবে ফর এক্সচেঞ্জ অফ এনি কাইন্ড অফ গুডস আর সার্ভিসেস। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সেলস অফ গুডস, purchase of goods, receipt from debtors. It's a type of these are all the types of business transaction. Next we move on to transaction কিন্তু টু টাইপসের হয়ে থাকে, যেটা হলো দুটো টাইপ হলো রিলেশনশিপ উইথ দ্য অ্যাকাউন্টিং ইউনিট অ্যান্ড নাম্বার 2 মোড অফ সেটেলমেন্ট অফ ভ্যালু। এবার রিলেশনশিপ উইথ অ্যাকাউন্টিং ইউনিট আমরা ফার্দার দুটো পার্টে ডিভাইড করতে পারি, দ্যাট ইজ ইন্টারনাল অ্যাকাউন্টিং ট্রানজাকশান অ্যান্ড বিজনেস ট্রানজাকশান। হোয়াট ইজ internal transaction or accounting transaction? Example, depreciation on fixed asset. It's a type of internal transaction, কারণ এটা কিন্তু যে কোনো অর্গানাইজেশনের মধ্যেই হয়। যে একটা অর্গানাইজেশন বা আমি একটা কোনো ল্যাপটপ বা কিছু বা কোনো মেশিনারি ফিক্সড অ্যাসেট কিনলাম, দেন ওটার কিন্তু যখন থেকে কিনলাম তার পর দিন থেকে কিন্তু আমরা ডেপ্রিসিয়েট ভ্যালু লাগতে আরম্ভ করলো। তো এটা কি আমরা এর জন্য কি বাইরের কাউকে জানাতে হতে পারে, বা এর জন্য কি আমাদের বাইরের শেয়ার হোল্ডারদের কাছে বলতে হবে যে ইটস কম্পালসারি যে তোমার আমার ডেপ্রিসিয়েশন ফিক্সড অ্যাসেটে কত করে লাগছে, কত হচ্ছে? এগুলো কিন্তু ইন্টারনাল ম্যাটার। তো এই টাইপ অফ ট্রানজাকশানকে আমরা বলি ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। এই টাইপ অফ ট্রানজাকশানকে আমরা বেসিক্যালি বলে থাকি ইন্টারনাল আর অ্যাকাউন্টিং ট্রানজাকশান। নেক্সট কাম এক্সটার্নাল অর বিজনেস ট্রানজাকশান। কি বিজনেস ট্রানজাকশান? আমি এক্ষুনি বললাম সেল অফ গুডস টু অ্যানাদার কোম্পানি, মানে ইটস আ B2B, মানে বিজনেস টু বিজনেস ট্রানজাকশান। যেরকম ধর আমরা অনেক জানি যে আমাদের এরিয়াতে অনেকেই কিন্তু কম্পিউটার সেল করে। কি করে? তারা অ্যাসেম্বল করে কম্পিউটার দেন সেল করে। অনেক কোম্পানি আছে তারা ভ্যারাইটিস অফ ভ্যারিয়াস কোম্পানিজ থেকে তারা প্রোডাক্ট অ্যাসেম্বল করে, তারপর সেগুলো কিন্তু সেল করে। যেরকম কম্পিউটার্সের কথাই আমি এক্সাম্পল হিসাবে ধরি, তো তারা কিন্তু লেনোভোর থেকে মনিটর, স্যামসাংয়ের CPU, এই সব কিছু অ্যাসেম্বল করেই কিন্তু তারা সেল করে। ইটস এ টাইপ অফ B2B ট্রানজাকশান, বিজনেস টু বিজনেস ট্রানজাকশান। নাম্বার 2 মোড অফ সেটেলমেন্ট অফ ভ্যালু। এই মোড অফ সেটেলমেন্ট অফ ভ্যালু আমরা কিন্তু টু টাইপসে ডিভাইড করতে পারি, দুটো পার্টে ডিভাইড করতে পারি, টাইপস নয়। নাম্বার 1 হচ্ছে ক্যাশ ট্রানজাকশান অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ক্রেডিট ট্রানজাকশান। ক্যাশ ট্রানজাকশান কি? ক্যাশ ট্রানজাকশান হচ্ছে যেখানে ট্রানজাকশানগুলো দেন অ্যান্ড দেয়ার অনলি পেড আপ করে দেওয়া হয়। যেরকম ধর আমি কিছু যেগুলো ক্যাশের ডিল হয় সেগুলোকেই বলা হয় ক্যাশ ট্রানজাকশান। যেরকম আমি ধর একটা স্টেশনারি দোকানে গেলাম, আমি একটা 5 টাকার পেন কিনলাম, আমি সেই 5 টাকাটা তখনই কিন্তু সেলার তাকে দিয়ে দিলাম। ইটস আ টাইপ অফ ক্যাশ ট্রানজাকশানস। অ্যান্ড হোয়াট ইজ ক্রেডিট ট্রানজাকশান? ক্রেডিট ট্রানজাকশান মানে যেটা বাংলায় আমরা বলি ধারে জিনিসপত্র দেওয়া। ধর আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক স্টেশনারি দোকানে গিয়ে বলি তুমি আমাকে এই জিনিসগুলো দিয়ে দাও, তুমি নোট ডাউন করে রাখো তোমার নোটবুকে, আমরা পরে মাসের শেষে এসে জিনিসের দামগুলো দিয়ে দেবো।
তো এটা কি বললো, একটা সেলারের কাছে কিন্তু সে আমাদের ধারে জিনিসটা দিল, সে ক্রেডিটেড ট্রানজ্যাকশন করলো আমাদের সাথে, মানে আমার আর তার মধ্যে কিন্তু একটা ক্রেডিট ট্রানজ্যাকশন হলো। আমি কিন্তু দেন অ্যান্ড দেয়ার তাকে পেমেন্টটা করলাম না, ইটস এ টাইপ অফ ক্রেডিট ট্রানজ্যাকশন, যেখানে পেমেন্টটা বা ট্রানজ্যাকশনটা দেন অ্যান্ড দেয়ার হয় না, তাকেই বলা হয় ক্রেডিট ট্রানজ্যাকশন। যেরকম যে এক্সাম্পলটা আমি বললাম যে আমার আর তার সেলারের মধ্যে কিন্তু তখন একটা ক্রেডিট ট্রানজ্যাকশনের রিলেশনশিপ তৈরি হয়ে গেল। সো এবার আমরা চলে আসি যে আমাদের নেক্সট টপিক আজকে, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট মানে কি? আমরা অ্যাকাউন্টেন্সি পড়ছি, অ্যাকাউন্টিং আগের দিন দেখেছি, মানে দেখেছি, আজকে আমরা বুঝবো হোয়াট ইজ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট ইজ a record of transaction under a particular head of account. It shows the amount of transaction and also their effect and direction. মানে হচ্ছে একটা অ্যাকাউন্ট যেখানে আমরা সব কিছু কিন্তু এন্ট্রি করি। এক্সাম্পল হিসাবে দেখো, তোমাদের আমি ফার্নিচারের একটা অ্যাকাউন্ট বানিয়ে দেখেছি, যে সাইডে লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট, ডেট, পার্টিকুলার্স, জার্নাল, জেএফ, জার্নাল, JF, amount, date, particulars, JF, amount, ক্রেডিট। সো আমি একটা দেখো 2018 এপ্রিল কারণ তোমরা জানো যে অ্যাকাউন্টিং ইয়ার একটা আছে আমাদের, যেটা হচ্ছে এপ্রিল 1 টু মার্চ 31, যে কোনো ইয়ারের। তো এটাকে আমরা বলি ফিনান্সিয়াল ইয়ারও অলসো, আর অ্যাকাউন্টিং ইয়ারও তোমরা বলতে পারো। তো দেখো আমি 2018 এপ্রিল 1 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 1 lakh, that is in 2019 last day March 31st it becomes by balance CD, আমার কাছে ব্যালেন্স রয়েছে। ব্যালেন্স CD মানে হচ্ছে ক্যারিড ডাউন, 1 লাখ টাকা, কোনো খরচা বা কোনো পেড অফ বা কোনো ইনকাম হয়নি। তো আগেন আমি একটা নতুন ইয়ার দেখো 2019 এপ্রিল 1, সেই ব্যালেন্সটাকে ব্রড ডাউন করে আনলাম 1 লাখ। তো এইভাবেই কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট, যেখানে মানে একটা অ্যাকাউন্ট বানাতে পারি, ফার্নিচার অ্যাকাউন্ট, যেখানে অ্যাকাউন্টের দ্বারা কিন্তু আমরা দেখতে পারি ট্রানজ্যাকশানের কি এফেক্ট পড়ছে বা কোন দিকে যাচ্ছে ট্রানজ্যাকশানটা, সেটাও কিন্তু আমরা অ্যাকাউন্টের মাধ্যমেই আইডেন্টিফাই করতে পারি। তারপর সেটা ডিটেলে দেখতেও পারি যে তার এফেক্টটা কী পড়ছে। তো এরপরে অ্যাকাউন্টসের পরে আমরা আসবো হোয়াট ইজ ক্যাপিটাল। তো নেক্সট টপিক আমাদের হোয়াট ইজ ক্যাপিটাল, কাকে ক্যাপিটাল বলা হয় সেটাই কিন্তু আমরা পরের টপিকে দেখব। তো এবার আমি চলে আসি সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল কাকে বলে? ক্যাপিটাল ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন এন্টারপ্রাইজ বাই প্রপারেটর ইন কেস অফ প্রপারেটরশিপ, or partners in case of partnership, and shareholders in case of a company. তো প্রথমেই বলি, আমরা অর্গানাইজেশনের কিন্তু তিনটে পার্ট আছে, তিনটে ওনার হয়, 3 টাইপ অফ ওনার হয় অর্গানাইজেশন। ভুল, 3 টাইপ অফ ওনার হয়, দ্যাট ইজ নাম্বার 1 সোল প্রপারেটরশিপ, সোল প্রপারেটর যে, নাম্বার 2 পার্টনারশিপ, পার্টনার্সরা, নাম্বার 3 কোম্পানির ওনার কারা? ইনভেস্টার্স, দ্যাট ইজ শেয়ার হোল্ডার্স। তো এই যে আমাদের যে ক্যাপিটাল, একটা অর্গানাইজেশনের যে ক্যাপিটাল আসে, যে ওনারদের থেকে অ্যামাউন্ট ইনভেস্টেড বাই ওনার্স অফ দ্য কোম্পানি ইজ নোন অ্যাজ ক্যাপিটাল। ইট ইজ লাইবিলিটি অফ দ্য বিজনেস টুয়ার্ডস প্রপারেটর অর পার্টনার্স অফ বিজনেস। কেন লাইবিলিটি? কারণ হচ্ছে আমি যে টাকাটা দিচ্ছি, ধর আমি সোল প্রপারেটর, আমার একটা স্টেশনারি দোকান আছে, আমি সেইটা সোল প্রপারেটর, আমি টাকা আনছি আমার পকেট থেকে, ক্যাপিটালটা আমি নিজে দিলাম, কিন্তু বিজনেসের কাছে কিন্তু এটা একটা লাইবিলিটি হয়ে দাঁড়ালো। তার কারণ হচ্ছে বিজনেসকে কিন্তু এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে ইন টার্মস অফ কীভাবে না প্রফিট। বিজনেস থেকে আমি যে আমার টাকাটা ইনভেস্ট করলাম সেটা আমি কীভাবে রিটার্ন পাবো? প্রফিট করেই রিটার্ন পাবো। বা শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কোম্পানির থেকে তারা যে ইন্টারেস্টটা পায় সেটাই তাদের রিটার্ন, মানে তাদের ইনভেস্টমেন্টের থেকে যে প্রফিট সেটাই তাদের কাছে। আর পার্টনারশিপদের ক্ষেত্রেও পার্টনার দুজনের মধ্যে বা পার্টনার তিনজনের মধ্যে যে অ্যামাউন্টটা তারা প্রফিট করবে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। তো এবার আসি এটাকে আরেকটা কারণ, ইট ইজ এ লাইবিলিটি বিকজ আন্ডার বিজনেস এন্টিটি কনসেপ্ট বিজনেস ইজ সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট এন্টিটি ফ্রম ইটস ওনার্স। তো আমরা যখন বিজনেস এন্টিটি কনসেপ্ট পড়ব তখন আমরা দেখতে পাবো যে বিজনেসকে আমরা কিন্তু সেপারেট এন্টিটি ধরেছি ফ্রম ইটস ওনার্স। কারণ হচ্ছে বিজনেস হ্যাজ ইজ ওন লিগাল প্রসিডিওর অ্যান্ড এক্সিস্টেন্স অ্যান্ড ওনার্স হ্যাজ ইজ ওন লিগাল প্রসিডিওর অ্যান্ড এক্সিস্টেন্স। মানে বিজনেস আর ওনার্স দুজনে কিন্তু ডিফারেন্ট,
তাদের নিজস্ব মানে বিজনেস থেকে ওনার্স কিন্তু ডিফারেন্ট। আমরা যখন বিজনেস এন্টিটি কনসেপ্ট পড়বো তখনই বুঝতে পারবো। তাই জন্যই কিন্তু এটা আরেকটা কারণ যেটা বিজনেস কাছে এটা একটা লাইবিলিটি। কিভাবে দেবেন না ইন টার্মস অফ প্রফিট। আমরা কিন্তু একটা বিজনেস থেকে প্রফিট আর্ন করলেই তবেই কিন্তু আমরা যে ইনভেস্ট করলাম সেটার রিটার্ন হিসাবে পাবো। তো এটাই বিজনেসের কাছে লাইবিলিটি। এছাড়াও লাইবিলিটি বিজনেসের কাছে কারণ হচ্ছে আমরা যখন বিজনেস এন্টিটি কনসেপ্ট পড়বো তখনই আমরা দেখতে পাবো আমরা কিন্তু বিজনেসকে সেপারেট একটা এন্টিটি হিসাবে কনসিডার করেছি ফ্রম ইটস ওনার্স। মানে যেখানে বিজনেস আর ওনার্সের দুজনের আলাদা আলাদা লিগ্যাল এক্সিস্টেন্স থাকবে, যেখানে দুজনে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এছাড়া আমরা যখন বিজনেস এন্টিটি পড়বো তখনই বুঝতে পারবো পুরো কনসেপ্টটা নিয়ে, তখনই ডিটেল আলোচনা হবে। এরপরে যেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাপিটালকে বলতে পারি ক্যাপিটাল ইজ অলসো নোন অ্যাজ ওনার্স ইকুইটি অর নেটওয়ার্থ, যেটা আমরা যেরম টার্ম ইউজ করে থাকে। অ্যাসেট ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটি, যাকে আমরা কিন্তু বলে থাকি অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টার্মস অফ অ্যাকাউন্টস। তো আমরা পড়বো এরপরে অ্যাসেট কাকে বলে, লাইবিলিটি কাকে বলে, এটা এর পরের টপিকেই মানে পরের পার্টেই আমি বলবো তোমাদের। তো এটা জেনে রাখো যে ক্যাপিটাল ইজ ইকাল টু অ্যাসেট মাইনাস লাইবিলিটিস, দ্যাট কাকে কিন্তু আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে থাকি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে হোয়াট ইজ লাইবিলিটিস। সো এবার আমরা আসছি হোয়াট ইজ লাইবিলিটিস। তো লাইবিলিটিস ইজ দ্য অ্যামাউন্ট পেবেল বাই দ্য বিজনেস, মানে হচ্ছে যে অ্যামাউন্টটা আমরা পেবেল মানে পে করতে হবে। ধর আমরা কোনো জিনিস ওড, এখানে দেখো একটা টার্ম আমি ইউজ করেছি অ্যামাউন্ট পেবেল অর ওড মানে ধার করা। ধর আমি কোনো জিনিস ধার করলাম, মানে এমন একটা জিনিস ধার করলাম বা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটার জন্য আমার কোম্পানি বা আমি নিজে রেসপন্সিবল অন্য মানে আদার পার্টিসের ওপর তাকে দিতে বাধ্য, তখন কিন্তু আমার কাছে লাইবিলিটি হয়। যেরকম বিজনেসকে আমি যখন ক্যাপিটাল দিয়ে দিলাম তখন কিন্তু বিজনেস আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট দিতে বাধ্য। সো সেটাকেই আমরা বলি লাইবিলিটিস। Liabilities are of two types, that is number 1 internal liability, number 2 external liability. External liability can be further divided into two types, that is non-current liabilities and that is current liabilities. এবার আমি বলি তোমাদের ইন্টারনাল লাইবিলিটি মানে কি। ইন্টারনাল লাইবিলিটি মানে যেটা আমরা এক্ষুনি পড়লাম ক্যাপিটাল, মানে বিজনেস ওনার্সদের ওপর যে রেসপন্সিবল, যে টাকাটা ফেরত দিতে হবে, মানে ইনসাইড পার্টিস কারা, ওনার্সই হয়। তো ওনার্সের ওপর যখন বিজনেস কোনো জিনিসের রেসপন্সিবল হয়ে যায় বা ওড হয়ে যায় তখন কিন্তু সেটা বলা হয় ইন্টারনাল লাইবিলিটিস। দেন হোয়াট ইজ এক্সটার্নাল লাইবিলিটি। আমরা এক্সটার্নাল লাইবিলিটি বলতে কী বুঝি? এক্সটার্নাল লাইবিলিটি হচ্ছে দোজ লাইবিলিটি টুয়ার্ডস আউটসাইড পার্টিস, মানে হচ্ছে আমরা যখনই কোনো আউটসাইড পার্টির ওপর কোনো আমার অর্গানাইজেশন রেসপন্সিবল হয়ে পড়ে, লাইক আমরা কোনো লোন নিলাম কোনো ব্যাংকের থেকে, তাহলে আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পর কিন্তু লোনটা রিপেমেন্ট করতে হবে ব্যাংকে। তো এটা কিন্তু আমার কাছে ব্যাংকের প্রতি আমার একটা এক্সটার্নাল লাইবিলিটি, আমি ব্যাংকের প্রতি এক্সটার্নালি লায়াবেল হয়ে পড়লাম। এরপরে হচ্ছে ক্রেডিটার্স, কোনো জিনিস আমি ধারে মাল কিনলাম কারোর কাছ থেকে, তাকে কিন্তু 3 মাস হোক 4 মাস হোক পরে কিন্তু আমাকে সেই টাকাটা ফেরত দিতেই হবে। এটা কি, আমি ক্রেডিটার্সের ওপর একটা এক্সটার্নালি লায়াবেল হয়ে পড়লাম। যাদের মানে এক্সটার্নাল লায়াবিলিটি বলতে এক্সটার্নাল পার্টিস প্রতি আমি যদি আমার অর্গানাইজেশন যদি লায়াবেল হয়ে পড়ে তাকে আমরা বলে থাকি এক্সটার্নাল লায়াবিলিটি। এরপরে আমরা এক্সটার্নাল লায়াবিলিটি ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু টু পার্টস, দ্যাট ইজ নন কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি মানে কি? নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে সেই সমস্ত লায়াবিলিটি যেগুলো এক্সিস্টেন্স লঙ্গার পিরিয়ডের সময় অবধি হয়, লাইক 2-3 ইয়ার্স। ফর এক্সাম্পল আমি যদি কোনো ডিবেঞ্চার ইস্যু করি, এটা কিন্তু আমার কাছে অর্গানাইজেশনের কাছে, কারণ এটা কিন্তু একটা লায়াবিলিটি। ডিবেঞ্চার হোল্ডার ডিবেঞ্চার হোল্ডারদের আমি কিন্তু একটা ইন্টারেস্ট আমাদের অর্গানাইজেশনকে দিতে হয়। ইটস আ ওয়ান টাইপ অফ লায়াবিলিটি। এটাও কিন্তু দায়।
বা লস। সেকেন্ড বাট এটা অপশন এক্সাম্পল কিন্তু লং টার্ম লোন, ক্যাপিটাল তুমি পাচ্ছি, একটা লং ডিবেঞ্চার টার্ম লোন হোল্ডারদের নিলে থেকে টাকা যেটা আসছে, তো আমি 2-3 কিন্তু ইয়ার্স ক্যাপিটালে পরে কিছু আমাকে কিন্তু সেটা আমার অর্গানাইজেশনে কিন্তু ফান্ড যে কোনো আসছে। জায়গা থেকে ফিনান্সিয়াল তো ইনস্টিটিউশন এছাড়াও থেকে লং টার্ম লোন, কি লং ব্যাংক টার্ম থেকে আমি নিয়ে একটা লোন নিলাম 5 5 বছর বছর পর কি কি 3 3 বছর বছর পর থেকে ফেরত লোন দিতে নিলাম, হবে, কিন্তু সেটা লং টার্ম লাইবিলিটি। আর সেটা হয়তো লং টার্ম থেকে লোন 3 বাট বছরের ওয়ান কাইন্ড অফ লোন লাইবিলিটি। নিলাম, কারণ আমাকে 5 বছর অন পর দ্য তো আদার সেই হ্যান্ড হোয়াট ব্যাংক ইজ বা কারেন্ট ফিনান্সিয়াল লাইবিলিটি? ইনস্টিটিউশনকে আমার কারেন্ট লোনটা ফেরত লাইবিলিটি দিতেই হবে। মানে হচ্ছে যেই সমস্ত লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি 12 কারেন্ট মানে লাইবিলিটি উইদিন 12 মান্থসের মধ্যে মানে হচ্ছে পে করে সেই দেয় সমস্ত অর্গানাইজেশন, লাইবিলিটি, যেই লাইবিলিটি গুলো আমরা debtors পে করে দিতে পারি বা অর্গানাইজেশন থেকে পে করতে মানে পারে উইদিন 12 bank মান্থস। loan। এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি সেটা হচ্ছে লাইক ক্রেডিটার্স, ব্যাংক লোন। যা একটা ক্রেডিটার্স কিন্তু আমাকে একটা টাইম পিরিয়ড দেবে, উইদিন 3 মান্থসের মধ্যে আমাকে টাকা দিয়ে দিতে হবে তার সব টাকাটা। বা একটা ব্যাংক লোন আমি শর্ট টার্ম লোন নিলাম, যেটা 12 মাসের মধ্যে বা 12 মাসেই জন্য, সেগুলো কিন্তু আমার কাছে কারেন্ট লাইবিলিটি। কারণ কারেন্ট লাইবিলিটি বেসিক্যালি সেই সমস্ত লাইবিলিটি অর্গানাইজেশন বা ফার্ম তাকে 12 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে পে করে দেবে, সেই সব লাইবিলিটিকে বলা হয় কারেন্ট লাইবিলিটি। নন কারেন্ট লাইবিলিটি অন দ্য আদার হ্যান্ড, যেই সমস্ত লাইবিলিটির এক্সিস্টেন্সই 1 ইয়ারের বেশি হয়, যেরকম ডিবেঞ্চার্স বা লং টার্ম লোন। এবার আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে definition of assets. Assets are the properties, tangible and intangible assets owned by the entity. Economic resource that will enable the firm to get some economic benefit in future. অ্যাসেটস হচ্ছে সেই সমস্ত ইকোনমিক রিসোর্স যেগুলো আমাকে ফিউচারের জন্য কোনো বেনিফিট দেবে, যেরকম হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার। এগুলো কিন্তু আমাকে কোনো না কোনো ফিউচারের ইকোনমিক বেনিফিট আমাকে দেবেই। যেরকম বিল্ডিংটা, আমি একটা বিল্ডিং বানালাম, বিল্ডিংটাকে কিন্তু আমি ভ্যারিয়াস পারপাস লাইক রেন্ট, আমার নিজের থাকার জন্য মানে পার্সোনাল ইউজ বা রেন্টের জন্য আমি দিতে পারি, যেখান থেকে আমার একটা আর্নিংস আসবে। এরপর মেশিনারি থেকে কিন্তু একটা ফ্যাক্টরির জন্য মেশিনারি খুব দরকার, কারণ মেশিনারি থেকেই কিন্তু প্রোডাক্ট তৈরি হবে। ফার্নিচার অফিসে ফার্নিচার দরকার, কারণ এমপ্লয়ীদের জন্য ফার্নিচার বসার ব্যবস্থা করতে হবে। স্টক, ডেটার, ক্যাশ ব্যাংক ব্যালেন্স, এটাও কিন্তু খুব ওয়ান টাইপ অফ অ্যাসেট। এছাড়া এগুলো হচ্ছে সব ট্যাঞ্জিয়েবল অ্যাসেট। এবার আমরা যদি ইনট্যাঞ্জিয়েবল অ্যাসেটের কথা বলি, তাহলে হচ্ছে গুডউইল, কপিরাইট, ট্রেডমার্ক, যেগুলো আমরা কমন এক্সাম্পল হচ্ছে আমরা ইউটিউবে যেই সব ভিডিওতে কপিরাইট মারা আছে, সেগুলো যদি আমরা সেই কপিরাইট মারা ভিডিওগুলো যদি আমরা আবার ওই কন্টেন্টের ওপর ভিডিও বানাই, তাহলে কিন্তু কোর্টে কেস হতে পারে আমার এগেনস্টে, যে আমি ওই কন্টেন্টের ওপর ভিডিও বানিয়েছি যেগুলো কপিরাইট মারা আছে। তো এই সমস্ত হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, মানে আমরা এগুলো ফিল করতে পারি বাট উই ক্যানট টাচ ইট। বাট ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এগুলো আমরা ফিলও করতে পারি, টাচও করতে পারি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ট্যাঞ্জিবল অ্যাসেট। এবার হচ্ছে অ্যাসেট 3 রকমের হয়। নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেট, নাম্বার 2 কারেন্ট অ্যাসেট অ্যান্ড নাম্বার 3 ফিকটিশিয়াস অ্যাসেট। তো নন কারেন্ট অ্যাসেট মানে কি? যেগুলো হচ্ছে এক্সাম্পল হচ্ছে যেই অ্যাসেটগুলোর ইকোনমিক বেনিফিট ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম থাকবে, যেরকম হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, এগুলো আমরা ইন অ্যাকাউন্টস টার্ম উই কল্ড ইট ফিক্সড অ্যাসেট। এগুলোর ইকোনমিক বেনিফিট কিন্তু অনেক দিন ধরে থাকবে। যেমন আজকে ল্যান্ড, আমরা জানি যে মেশিনারি বা যে কোনো ফার্নিচার, মেশিনারি, এগুলো কিন্তু আমরা ভ্যালু ডেপ্রিসিয়েট করে, মানে ভ্যালু ডিক্রিজ উইথ টাইমস। বাট ল্যান্ডের ভ্যালু কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, কারণ সবসময় ল্যান্ডের ভ্যালু, আজ যা ভ্যালু আছে, আজ থেকে 10 বছর পর কিন্তু ল্যান্ডের ভ্যালু চেঞ্জ হবে, মানে বাড়বে। ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে মানে ইট ইনক্রিজ উইথ টাইম। এরপরে বিল্ডিংও কিন্তু আমার ইজ আ ওয়ান কাইন্ড অফ নন কারেন্ট অ্যাসেট, বিকজ ইটস ইকোনমিক বেনিফিট উইল লাস্ট ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তারপরে ধরো কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট, যেই ইনভেস্টমেন্টটা করলাম কোনো একটা প্রজেক্টে, ধর 5 বছরের ইনভেস্টমেন্ট করলাম, তাহলে এটা হচ্ছে আমার কাছে লং টার্ম ইনভেস্টমেন্ট, ইটস আ ওয়ান কাইন্ড অফ নন কারেন্ট অ্যাসেট। দেন হোয়াট ইজ কারেন্ট অ্যাসেট? যেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা
ক্যাশে কনভার্ট করে নিতে পারি। উইদিন 1 ইয়ার আমরা কিন্তু সেই সমস্ত অ্যাসেটকে আমরা ক্যাশে কনভার্ট করতে পারি। যেরকম ডেটার্সকে আমরা যাদের থেকে আমরা আমাদের কাছ থেকে যারা মাল কিনবে ধারে, তাদের আমরা কমাসের একটা রিপেমেন্ট টাইম দেবো। ধর তাকে আমি আমার যে ডেটার্স তাকে আমি বললাম তুমি আমার মালের টাকাটা 3 মাস বা খুব বেশি হলে 9 মাসের মধ্যে ফেরত দিও। উইদিন 1 ইয়ার যে সমস্ত অ্যাসেটকে আমরা বা কারেন্ট যে সমস্ত অ্যাসেটকে আমরা ক্যাশে কনভার্ট করে দিতে পারি তাকেই কিন্তু আমরা নন কারেন্ট অ্যাসেট বলবো। এরপর আমরা আসি যেটা নিউ টার্ম, দ্যাট ইজ ফিকটিশিয়াস অ্যাসেট। এটা সবার কাছে একটু নতুন। ফিকটিশিয়াস অ্যাসেট এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, ফিকটিশিয়াস অ্যাসেট। তো ফিকটিশিয়াস অ্যাসেট মানে কি, সেই সমস্ত অ্যাসেট যার বেনিফিটটা কিন্তু অর্গানাইজেশনকে অনেক বছর ধরে দেয়। যেরকম অ্যাসেট থেকে কি আমরা অর্গানাইজেশন শুধু 1-2 বছরেরই বেনিফিট পাবে? না, তারা ওরম বেনিফিট চায় না, তারা চায় অনেক বছর ধরে বেনিফিট পেতে সে একটা অ্যাসেট থেকেই। ফিকটিশিয়াস অ্যাসেট ইজ লাইক দ্যাট। যেরকম আমরা এক্সাম্পল হিসাবে ধরতে পারি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। অ্যাডভার্টাইজের পেছনে যে অর্গানাইজেশন খরচ করে সেটা কি শুধুমাত্র 1 বছরের জন্য খরচ করে বা কোনো একটা টাইম পিরিয়ডের জন্য খরচ করে? অ্যাডভার্টাইজমেন্টের বেনিফিট কিন্তু অর্গানাইজেশন অনেক বছর ধরে পেতে পারে। তারপর হচ্ছে ডিবেঞ্চার্স ইস্যুস উইথ ডিসকাউন্ট। এটা কিন্তু ইটস আ ওয়ান কাইন্ড অফ লস ফর অর্গানাইজেশন, বাট ইটস আ ফিকটিশিয়াস অ্যাসেট। কারণ আমি যদি ডিসকাউন্টে ডিবেঞ্চারটা ইস্যু করি কিন্তু তার বেনিফিটটা তো আমি অনেক দিন ধরে পাবো। তার কারণ হচ্ছে আমি যতদিন ধরে ডিবেঞ্চারের পয়সাটা আমার কাছে, ডিবেঞ্চার ইটস আ ওয়ান কাইন্ড অফ বন্ড। তো আমি যদি বন্ড একটা ইস্যু করি, সেই বন্ড থেকে যারা ডিবেঞ্চার হোল্ডার হবে তারা যতদিন ধরে ডিসকাউন্টে দিলে কি হয়, ডিসকাউন্টে দিলে অ্যাট্রাক্ট হয়, তাহলে তারা আসবে, বেশি করে ডিবেঞ্চার হোল্ডাররা আসবে, এসে আমার কোম্পানিতে ইনভেস্ট করবে। তো আমার যতক্ষণ ওই আমার ডিবেঞ্চারদের হোল্ডারদের পয়সাটা কোম্পানিতে থাকবে ততক্ষণ কিন্তু আমার ইটস আ কাইন্ড অফ লস হলেও ডিসকাউন্টে করলে আমার এটা কিন্তু ওয়ান টাইপ অফ অ্যাসেট। কারণ এটার একটা বেনিফিট পাবো যে আমি যে টাকাটা তুলবো সেটা আমি কিন্তু অনেক বছর ধরে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করতে পারি আমি, যাতে আমার আরও প্রফিট হবে, আমার বিজনেসটা আরও এক্সপ্যান্ড করবে। ইটস আ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। এগুলোকেই আমরা বলে থাকি ফিকটিশিয়াস অ্যাসেট, যেগুলোর ইকোনমিক বেনিফিট কিন্তু অনেক বছর ধরে কোম্পানি সেই ইকোনমিক বেনিফিটগুলো পাবে এই সমস্ত অ্যাসেট থেকে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যত বেশি আমাকে সাবস্ক্রাইব লাইক করবে তত বেশি আমি মোটিভেটেড হব। তোমরাই আমার মোটিভেশন, তোমাদের জন্যই আমি ভিডিও দিই। তো এছাড়াও হচ্ছে আমি আমার ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের আমার লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস টেলিগ্রাম পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে। যারা ইন্টারেস্টেড তারা জয়েন করে যেও, কারণ ওখানেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপলোড করা থাকবে, ওখান থেকেও তোমরা দেখতে পারো। এছাড়াও তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, কারণ ভিডিওটা স্কিপ করলে তোমাদের কাছেই প্রবলেম হয়ে যাবে। একটা জিনিস বুঝতে না পারলে নেক্সট পার্টটা বুঝতে পারবে না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে দেখো পুরোটা। আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব হ্যাপি থেকো। তো আবার তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। এখনকার জন্য চলো, টাটা।